আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীতে তরুণীকে গলা কেটে হত্যা। রাজধানীর বনশ্রীতে লিলি ওরফে বাবুনি নামে এক স্কুল পড়ুয়া এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে আজ বিকালে দক্ষিণ বনশ্রীর ভাড়া বাসায়। এই ঘটনা ঘটে আনুমানিক 16 বছর বয়সী লিলির বাবার নাম সজীব মিয়া। তিনি পেশায় খাবার হোটেল ব্যবসায়ী। জানা গেছে বিকালের দিকে জিম থেকে বাসায় ফিরে ওই তরুণীকে গলা কাটা অবস্থায় পেয়ে থানায় খবর দেন তার বড় বোন। এরপর জানাবো ওসমান হাদি হত্যাকাণ্ডে সুদূরপ্রসারী ষড়যন্ত্র আছে কিনা খুঁজে বের করা জরুরি বললেন জামাতের আমির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র আছে কিনা তা খুঁজে বের করা জরুরি বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাতের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করা হয়েছে। এদিকে আপিল শুনানির প্রথম দিনে 52 জন প্রার্থীর প্রার্থিতা বৈধ, বাতিল 15। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের প্রথম দিনে শুনানি শেষে 70টি আবেদনের মধ্যে 52টি বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরই তিনি ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ ও পাকিস্তান আলোচনা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে ভারত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে F-17 থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতির উপর ভারত গভীরভাবে নজর রেখেছে। এ অবস্থায় দুই দেশের মধ্যে আবারও বৈরী সম্পর্ক সৃষ্টি হতেই পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাজধানীতে তরুণীকে গলা কেটে হত্যা। রাজধানী বনশ্রীতে লিলি ওরফে বাবুনি নামের স্কুল পড়ুয়া এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে আজ 10 জানুয়ারি দুপুর 2টা থেকে বিকাল 4টার মধ্যে দক্ষিণ বনশ্রীর ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। আনুমানিক 16 বছর বয়সী লিলির বাবার নাম সজীব মিয়া। তিনি পেশায় খাবার হোটেল ব্যবসায়ী। জানা গেছে বিকেলের দিকে জিম থেকে বাসায় ফিরে ওই তরুণীকে গলা কেটে হত্যা করা অবস্থায় দেখতে পায় তার পরিবারের সদস্যরা। তবে কে বা কারা হত্যা করেছে কিংবা কি কারণে হত্যা করেছে সে বিষয়টি নিয়ে এখনো কোনো কিছুই জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশের সদস্যরা তদন্ত করছে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি জানা যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর সারা বাংলাদেশে অনিরাপত্তা চরম হারে বৃদ্ধি পেয়েছে। এরপরই বাংলাদেশের অভ্যন্তরে এখন নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে। সব সমস্যা মোকাবেলা করার জন্য সরকার ইতিমধ্যেই ব্যাপক আকারে উদ্যোগ গ্রহণ করেছে। তারপরেও দুষ্কৃতকারীরা দেশের বিভিন্ন জায়গায় হত্যা, নাশকতা সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে সরকার আরও বেশি অ্যাক্টিভ এবং সচেষ্ট রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলেরই হোক না কেন তাকে কোনো ছাড় দেওয়া হবে না। ওসমান হাদি হত্যাকাণ্ডে সুদূরপ্রসারী ষড়যন্ত্র আছে কিনা খুঁজে বের করা জরুরি বলেন জামাতের আমির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র আছে কিনা তা খুঁজে বের করা জরুরি বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন তিনি। স্ট্যাটাসে জামাতের আমির লিখেছেন, আমাদের অত্যন্ত শ্রেণীর সন্তান এবং রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির ইন্তিকাল
আগামীকাল আজও আমাদেরকে ব্যথিত ক্ষুব্ধ করে একটি সম্ভাবনাময় প্রাণকে এভাবে অকালে চলে যেতে হয়েছে, এটি আমরা মেনে নিতে পারছি না। এ সময় তিনি বলেন, আমরা বাংলাদেশের সরকারকে বলতে চাই, আপনি খুব দ্রুততম সময়ের মধ্যে এই বিষয় নিয়ে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করুন। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার পেছনে আপনাদের সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। যদি এভাবে আমাদের সহযোদ্ধারা অকালে ঝরে যায় তাহলে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কখনোই পূরণ হবে না। তাই আপনাদের বলবো, খুব দ্রুততম সময়ের মতো হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে আপনারা কোনোভাবেই ছাড় দেবেন না। এসব বিষয় খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা সমাধান চাই, তা না হলে আবার দেশের অভ্যন্তরে নতুন করে কোনো অশনি সংকেত দেখা দিতে পারে। সেজন্য সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি তিনি যোগ করেছেন। পাশাপাশি সবাইকে নিয়ে তিনি আগামীতে এই জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততম সময়ে ন্যায় বিচার চেয়ে দাবি জানিয়েছেন। এ সময় তিনি এই বিষয়গুলোকে সরকার যেন আর কালক্ষেপণ না করে সেসব বিষয় নিয়ে তিনি সরকারের কাছে আর্জিও জানিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে সব বিষয় নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। আপিল শুনানির প্রথম দিনে 52 প্রার্থীর প্রার্থিতা বৈধ, বাতিল 15। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের প্রথম দিনের শুনানি শেষে 70টি আবেদনের মধ্যে 52টি বৈধ ঘোষণা করা হয়েছে। এদিন 15টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 3টি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। আজ সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম বা বেসমেন্ট 2-এ নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের উদ্যোগে শুনানি অনুষ্ঠিত হয়। আজ 01 থেকে 70 নম্বর পর্যন্ত আপিল আবেদন শুনানি করা হয়েছে। ইসি সূত্র থেকে জানা গেছে, আপিল শুনানি পর্যায়ক্রমে চলবে। আগামীকাল রোববার 11 জানুয়ারি 71 থেকে 140, সোমবার 12 জানুয়ারি 141 থেকে 210, মঙ্গলবার 13 জানুয়ারি 211 থেকে 280, বুধবার 14 জানুয়ারি 281 থেকে 350, বৃহস্পতিবার 15 জানুয়ারি 351 থেকে 420, শুক্রবার 16 জানুয়ারি 421 থেকে 490, শনিবার 17 জানুয়ারি 491 থেকে 560 এবং রোববার 18 জানুয়ারি 561 নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে এবং এই শুনানির ব্যাপারটি সবাইকে দ্রুততম সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারেক রহমানের সঙ্গে ভারতের হাই কমিশনারের বৈঠক। প্রথমবারের মতো বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। আজ বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও একই দিন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইউ হাই কমিশনার এবং তুরস্ক মিশরের রাষ্ট্রদূত। পৃথক এসব বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বিএনপির হাইকমান্ড। এদিকে শনিবার গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে উলামা ইসলামের নেতারা। সেই সঙ্গে একই দিন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন মরহুম ফজলুল হক আমিনীর দল ইসলামী ঐক্য জোটের নেতারাও। সৌজন্য সাক্ষাৎ শেষে জমিয়তে উলামা ইসলামের নেতারা জানিয়েছেন, নির্বাচনী আসনে বিদ্রোহী প্রার্থী নিয়ে যে কোনো ধরনের সমস্যার সমাধান সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে ধানের শীষকে বিজয় করতে দলীয় সর্বোচ্চ শক্তি নিয়ে পাশে থাকার কথা জানিয়েছে শরিক দলের নেতাকর্মীরা। সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের বিষয় বিএনপির যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, শুধু বাংলাদেশ নয়, এশিয়া প্যাসিফিক তারেক রহমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। সেই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আসন্ন নির্বাচন, বিএনপি আগামীতে সরকার গঠন করলে আন্তর্জাতিক রীতিনীতি কেমন হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। এমন আলোচনা চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।